আমি মাঠে গিয়ে আব্বুর সাথে ধান খেতে সহযোগিতা করছিলাম নানান কাজে। তখন কিছুটা দূর দিয়ে আমাদের এক প্রতিবেশী লোক যাচ্ছিল। তখন লোকটা থেমে আমায় ডাকলো। আমি কাছে গিয়ে সালাম দিলাম। লোকটা সালামের উত্তর নিয়ে জিজ্ঞেস করলো, তুমি রফিক মিয়ার ছেলে নীরব না? হুম চাচা, আমি নীরব। তুমি লেখাপড়া ছেড়ে এই খেতে কাজ করছো কেন? চাচা, আব্বুর তো বয়স হয়ে গেছে। মাসে 30 দিনের মাঝে 25 দিন অসুস্থ থাকে আর 5 দিন সুস্থ। এই জমিটা দেখার মতো কেউ নেই, আর তাই আমি এই জমিটা দেখে রাখার দায়িত্ব নিয়েছি। আর লেখাপড়া না করলেও চলবে, এই জমিতে কাজ করে আব্বু আম্মুকে নিয়ে বাকিটা জীবন চালাবো। খুব ভালো কাজ করছো, কিন্তু তার পাশাপাশি লেখাপড়া করাটা দরকার ছিল। তা তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করলে? আমি মাত্র ইন্টারে উঠলাম, ভর্তি হইনি এখনও। তখন লোকটা আমার আব্বুকে ডাকতে লাগলো। কাছে আসার পর লোকটা আমার আব্বুকে সালাম দিল আর বলল, কেমন আছেন রফিক মিয়া? এই তো আছি কোনো মতো ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলেটা খুব ভালো। এত অল্প বয়সে আপনার সব দায়িত্ব নিয়ে নিল। কিন্তু আপনার ছেলেকে লেখাপড়া ছাড়তে বলবেন না। এই ক্ষেতের কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে বলবেন। আমি চেয়েছিলাম আর একটু লেখাপড়া করতে, কিন্তু আমাদের সংসার চলতে কষ্ট হয়, তাই লেখাপড়া আপাতত বন্ধ করে দিয়েছি। শুনেন রফিক মিয়া, কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করান। দেখবেন আপনার ছেলে বড় হয়ে কিছু একটা করতে পারবে। ঠিক আছে, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। দোয়া করি আল্লাহ আপনার ছেলেটাকে যেন ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। তারপর লোকটা চলে গেল। যাওয়ার পর আমি আব্বুকে বললাম, আব্বু তুমি বাসায় চলে যাও, অনেক রোদ উঠেছে, বাসায় গিয়ে আরাম করো, আমি আর কিছুক্ষণ পর আসছি। একসাথে যাই, আর একটু কাজ বাকি আছে। তুমি যাও, আমি কাজ সেরে আসছি, কোনো কথা চলবে না, যাও। তারপর আব্বু চলে গেল। আমি আরও 1 ঘন্টা কাজ করে খেতে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম রহিম চাচা ভ্যান গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চাউলের বস্তা অনেকগুলো, টেনে নিয়ে যেতে পারছে না। আমি চাচার সামনে গিয়ে বললাম, চাচা কী অবস্থা তোমার? গরিবের অবস্থা দেখিস না, এই রোদের মাঝে চাউলের বস্তা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে এই চাউলগুলো চাচা? এই খান সাহেবের দোকানে নিয়ে যাব। ও তার মানে তুমি এই বাজারে নিয়ে যাবে? চলো, আমিও তোমার সাথে যাচ্ছি, ধাক্কা দিতে দিতে। তুই শুধু শুধু কষ্ট করে যাবি কেন? তার চেয়ে ভালো আমি একাই নিয়ে যাচ্ছি। শুধু শুধু কষ্ট কোথায় করছি, আমি আমার চাচাকে সাহায্য করছি। এখন কথা না বলে চলো, অনেক রোদ উঠেছে আজ। ঠিক আছে চল, তোকে তো আর বললে শুনবি না, চল এখন। তারপর চাচার সাথে বাজারে চলে গেলাম। চাচা এই বস্তাগুলো নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই সাহায্য করলাম। আমি যখন চলে আসব তখন চাচা জোর করে একটা স্পিড হাতে ধরিয়ে দিল, সেটাকে চলে আসতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর আমার বন্ধু জাহিদ দৌড়ে আসলো আর বলল, দোস্ত, তোদের ধান খেতে কার জানি গরু ঢুকে গেছে, জলদি চল। তুই জানলি কি করে? আরে আমি ওই দিক থেকে আসছিলাম, তখন দেখছি, আর তোকে দেখছিলাম তুই ভ্যান গাড়ি ধাক্কা দিতে দিতে যাচ্ছিস, তাই দৌড়ে আসলাম বলতে। শালা গরু, তোকে আজ পানিতে চুবিয়ে চুবিয়ে মারবো। তুই আমার ধান খেতে ঢুকেছিস। আরে ফালতু কথা বাদ দিয়ে জলদি চল। তারপর আর কি, দুই বন্ধু মিলে লুঙ্গি ধরে দিলাম দৌড়। ধান খেতে গিয়ে দেখি সত্যি গরুটা দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে গরুর দড়িটা ধরে টেনে নিয়ে আসতে চাইলাম, কিন্তু গরুটা আসছে না। তখন একটা লাঠি নিয়ে দিলাম গরুকে 4-5টা বাড়ি। তখন গরুটা আমার দিকে আসতে লাগলো। গরুটাকে দেখে বুঝতে পারছি আজ আমি দাঁড়িয়ে থাকলে শেষ গুঁতো দিয়ে মারবে আমায়। আর না দাঁড়িয়ে থেকে দিলাম দৌড়। গরুটা আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি মনে মনে বললাম, আল্লাহ এই গরুর গুঁতো থেকে বাঁচাও, আর জীবনে গরুকে মারবো না। কিছুটা পথ যাওয়ার পর গরুটা থেমে অন্যদিকে চলে গেল। আমি তা দেখে কি খুশি, গরুটা আমায় আর গোতা দিতে পারবে না। তারপর সেখান থেকে চলে আসলাম, এসে জাহিদকে খুঁজতে লাগলাম। তখন দেখতে পেলাম জাহিদ একটা গাছতলায় বসে আছে। আমি কাছে যাওয়ার পর বলল, কি রে, তোকে কি গরু গোতা দিল নাকি? গুঁতো না দিলেও দৌড়িয়ে তা উসুল করে নিয়েছে। গরুটা জানে মনে হয় তোকে গোতো দিতে পারবে না, তাই দৌড়ে উসুল করে নিয়েছে। তা তোর কি খবর? কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, আমাদের এই গ্রামের কলেজেই। কিন্তু তুই না বললি
শহরে গিয়ে ভর্তি হবি? না রে, নিজের গ্রাম ছেড়ে যেতে মন চায় না। আর তোদের ছেড়ে কি করে যাব, তাই এখানেই থেকে গেলাম। খুব ভালো কাজ করছিস। তা তোর খবর কি? তুই নাকি এখনো ভর্তি হসনি? ভর্তি হওয়ার টাকা নাই রে দোস্ত। আম্মু অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারিনি। এখনো হাত একদম খালি। সে কি রে, তুই আগে বলবি না তোর টাকা লাগবে? তোর কত টাকা লাগবে? তুই জেনে কি করবি? তুই বল কত লাগবে। আপাতত 1000 হলেই হবে আম্মুকে ডাক্তার দেখাতে। এই নিয়ে আমার কাছে 1500 টাকা আছে, এইগুলো নিয়ে তোর আম্মুকে ডাক্তার দেখাস। না, আমার টাকা লাগবে না, এমনি বললাম আর কি। আরে টাকাটা রাখতো। শোন, বন্ধু হয়ে যদি আরেকটা বন্ধু সাহায্য করতে না পারি, তাহলে বন্ধু নাম হলো কেন? শোন, বন্ধুর কাছে কোনো কিছুই লুকিয়ে রাখবি না। সমস্যা হলে বলবি, যেভাবে হোক তোর সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তখন আমি জাহিদকে জড়িয়ে ধরে বললাম, তোকে কি বলবো, আমার ভাষা নেই, তবুও বলছি ধন্যবাদ দোস্ত। আরে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আর একটা কথা, তুই কলেজে আগামীকাল আমার সাথে যাবি, ভর্তি হওয়ার ব্যবস্থা করব। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জাহিদ চলে যেতে লাগলো। আমি পিছনে ফিরে দেখি সেই গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি চাবাচ্ছে, আর আমার দিকে আসতে লাগলো। জাহিদ বাঁচা আমারে এই গরুর হাত থেকে, এই বলে দিলাম দৌড়। জাহিদ দেখে আমার আগে দৌড়ে চলে গেল। আমি দৌড়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু উঠানে বসে আছে। আমায় দৌড়াতে দেখে আব্বু বলল, কিরে, এমন করে দৌড়াচ্ছিস কেন? আর বলো না, একটা শয়তান গরু দৌড়ানি দিছে, তাই দৌড়ে আসছি। এটা শুনে আব্বু হাসতে লাগলো আর বলল, গরুটার লোক খুঁজে পেল না দৌড়ানি দেওয়ার? আরে আমাদের ধান খেতে গরুটা গিয়েছিল, আমি টেনে বের করতে চেয়েছি কিন্তু আসলো না, তাই 4-5 বাড়ি দিয়েছি, আর তাতেই গরু কাকু খেপে দৌড়ানি দিছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাক। আম্মু কোথায় আব্বু? রুমে শুয়ে আছে, আর জ্বর এসেছে। কি যে করি, হাতে টাকাও নেই, ডাক্তার দেখাতে যে যাব। তখন আমি আব্বুর হাতে জাহিদের দেওয়া 1500 টাকা দিয়ে বললাম, এই নাও 1500 টাকা, এটা দিয়ে আম্মুকে বিকালে ডাক্তার দেখাবে। তুই এত টাকা কোথায় পেলি? এই টাকাগুলো জাহিদ দিয়েছে, পরে আবার দিয়ে দিব। আম্মু অসুস্থর কথা শুনে দিয়েছে। তুই কেন টাকাটা নিতে গেলি? এখন যদি টাকা দিতে লেট হয় তাহলে কি বলবে? আরে আব্বু, ও আমার বন্ধু, কিছু হবে না। আমি তখন না হয় বুঝিয়ে বলবো, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে একটু গোসল করে আসি নদী থেকে। দরকার নেই, কলে পানি আছে, এখানেই গোসল কর। নদীতে গোসল করলে ঠান্ডা লাগবে। আরে কিছু হবে না, আমি বেশিক্ষণ পানিতে থাকবো না, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, জলদি চলে আসবি। তারপর আমি কাপড় নিয়ে চললাম নদীতে গোসল করতে। নদীটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তারপর গোসল করে এসে দেখি আম্মু এখনও ঘুমাচ্ছে আর আব্বু গোসল করছে। আব্বু আসার পর আম্মুকে উঠিয়ে নিয়ে আমি খাবার দিলাম, তারপর সবাই মিলে খেয়ে নিলাম। বিকালে ধান ক্ষেতটা দেখে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিয়ে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে তাই। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম, কারণ জাহিদ বলছে ভর্তি করাবে। কলেজটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। কলেজে গিয়ে শুনি যারা এই গ্রামের সকলকে ফ্রি ভর্তি করানো হচ্ছে। এই বছর এটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ জাহিদের টাকা বাঁচলো। আর আমারও ভর্তি হয়ে আসার সময় প্রিন্সিপাল স্যার বলল, আর 2 দিন পর এই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলছে, কারণ এই কলেজের 20 বছর পূর্ণ হলো সেই জন্য। আর প্রধান অতিথি হিসেবে থাকছেন আমাদের বাংলাদেশের মন্ত্রী আফজাল সাহেব। কলেজ থেকে বের হয়ে আসার পর জাহিদ বলল, যাক, ভালোই হলো ফ্রি করে, তোর আর আমার টাকা লাগলো না। খুব ভালো হয়েছে এই বছরে ফ্রি করে। আচ্ছা, তুই কি এই অনুষ্ঠানে আসবি? কেন না আসলে সমস্যা হবে? আরে না, তুই তো কোনো অনুষ্ঠানে যেতে চাস না, তাই জিজ্ঞেস করলাম। তা অবশ্যই, কিন্তু আমি আসব, কারণ মন্ত্রী আসছে এই প্রথম এই কলেজে, তাই তাকে দেখতে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় নিয়ে আসিস, দুজন একসাথে আসবো। আচ্ছা ঠিক আছে, এই বলে হাঁটতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর সেই দিনের লোকটা সামনে পড়ল। তখন আমি সালাম দিলাম। সে সালামের উত্তর নিয়ে বলল, কোথাও গিয়েছিলে নাকি তুমি? একটু কলেজে গিয়েছিলাম ভর্তি হতে। তা কলেজে কি ভর্তি হয়েছ? ভর্তি হয়ে আসলাম। যাক, খুব ভালো কাজ করেছো। এখন মন দিয়ে লেখাপড়া করো আর নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করাও। দোয়া করবেন যেন তাই করতে পারি। তারপর আর কিছু কথা বলে চলে আসলাম সেখান থেকে। তারপর জাহিদ চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে দেখি আব্বু বসে বসে কাজ করছে, আম্মু রান্না করছে। তখন আব্বু বলল, কিরে, কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, কিন্তু কোনো টাকা লাগেনি। কেন, কোনো টাকা লাগেনি? এই বছর ফ্রি করে করে দেওয়া হয়েছে তাই।
যাক, ভালোই হলো তাহলে। আচ্ছা আব্বু, তুমি ধান ক্ষেত দেখে আসছো গিয়ে? না, এখনো যাইনি। তুই গিয়ে একটু দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তোমার শরীরটা কেমন আছে এখন? সকাল থেকে একটু ভালো লাগছে। কিছু থাকলে দাও তো, খিদে পেয়েছে। আচ্ছা তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে চললাম ক্ষেত দেখতে। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেলাম সেই দিনে আমায় দৌড়ানো গরুটা কিন্তু আজ বাঁধা আছে একটা গাছের সাথে। যাক, বাঁচা গেল। আজ গরুটা বাঁধা আছে, নিশ্চিন্তে যেতে পারবো। তারপর চলে আসলাম ক্ষেত দেখে, কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল 2 দিন। আজ কলেজে অনুষ্ঠান। আমি ভেবেছিলাম সকালে কলেজে গিয়ে বসে থাকবো, কিন্তু আজ আব্বু সকালে উঠে কোথায় জানি গেছে, তাই আর যেতে পারছি না। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আব্বু যেহেতু নেই তাহলে আমি এই ফাঁকে কলেজে গিয়ে একটু দেখে আসি। তারপর চলে গেলাম, জাহিদকে ফোন দিয়েছি। ও বলল বিকালে যাবে। তারপর আমি একাই আসলাম কি করছে দেখতে। গিয়ে দেখি মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মাঠ সুন্দর করে সাজিয়েছে। পুলিশ এখনই চলে আসছে। আমি কিছুক্ষণ দেখে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বাসায় আসছে। আমি যাওয়ার পর আব্বু বলল, কোথায় গিয়েছিল নাকি? একটু কলেজে গিয়েছিলাম দেখতে, আজ তো অনুষ্ঠান তাই। আমি শুনেছি। একটা কাজ করতো বাবা, ধানগুলোর মাঝে পোকা ধরেছে দেখলাম। এখন পোকা না মারলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো পানির মাঝে মিশিয়ে পানি ছিটানোর মেশিন দিয়ে ওষুধগুলো দিয়াই তো। আমি যাব ভাবছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে, তাই তুই একটু দিয়ে আয়। আব্বু, এটা আজ দেওয়া লাগবে। দিয়ে আয়। আমি আর কিছু বললাম না। আব্বুর উপর কখনো কোনো কথা বলিনি। ভেবেছিলাম কলেজে অনুষ্ঠান দেখতে যাব, কিন্তু কলেজে হয়তো যেতে পারবো না আজ, কারণ এই ওষুধ দিতে অনেক সময় লাগবে। সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা পর্যন্ত মন্ত্রী থাকবে না, তার আগেই চলে যাবে। আমি আর কিছু না ভেবে ওষুধগুলো নিয়ে আসতে যাব। তখন আব্বু বলল, শোন, মনে আছে তো কতটুকু পানির মধ্যে কতটুকু ওষুধ দিবি? মনে আছে, তা আর তোমায় বলতে হবে না। প্রায় দুপুর হয়ে গেছে, একটা কাজ কর, কিছু খেয়ে আয়। তারপর যা, ওষুধ দেওয়া শেষ হলে নদী থেকে গোসল করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, পুরো খেতে দিয়ে আসবো, তুমি রেস্ট নাও। তারপর আমি কিছু খেয়ে ওষুধগুলো নিয়ে সব চলে আসলাম। কিছুটা দূরে আসার পর লিমা আসলো দৌড়ে আমার কাছে। ও, আপনার হয়তো লিমাকে চিনবেন না। লিমা হচ্ছে রফিক সাহেবের মেয়ে। আমি রফিক চাচা বলে ডাকি। রফিক চাচার বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তখন লিমা আমার কাছে এসে বলল, কোথায় যাও তুমি? ধান খেতে ডুবে মরতে। শয়তান বান্দর, ফালতু কথা রাখো আর সত্যি কথা বলো। ধান খেতে যাচ্ছি ওষুধ দিতে। কি? আজ না কলেজে অনুষ্ঠান, তাহলে সেখানে কে যাবে শুনি? ও লিমা, আমি একই ক্লাসে পড়ি আর আমরা বন্ধু। সাথে জাহিদ। আর একটা কথা বলে রাখি, লিমা জাহিদকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না, এটা আমায় বলছে। কি আর করা, আব্বুর নাকি ভালো লাগছে না, তাই আমায় পাঠিয়েছে। আচ্ছা, তাহলে আর কি করা, আমি না হয় আমার প্রাণ পাখিকে নিয়ে যাই। আজ কিন্তু ভালোবাসার কথাটা বলতেই হবে। চেষ্টা করব, কিন্তু সামনে গেলে বুক ধুপ ধুপ করে ভয় লাগে, তখন আর বলতে পারি না। আর বসে থাকলে হবে না, বলে দিতে হবে আজ গিয়ে, নয়তো দেখিস কেউ এসে নিয়ে যাবে। না, আজ বলবো। বেস্ট অফ লাক।